রহিম। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই করোনা মহামারীর মধ্যেও ভালোই আছো বাসায় এবং নিরাপদে আছো। আমরা দীর্ঘদিন স্বাভাবিক ক্লাস কার্যক্রম করতে পারছি না, যার কারণে আমরা অনলাইন ক্লাস করতেছি। আজকে আমি অনলাইন ক্লাসে তোমাদের ক্লাস নিব হিসাব বিজ্ঞান বিষয়ে, নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় থেকে দুতরফা দাখিলা পদ্ধতি এই বিষয় থেকে। তোমরা মনোযোগ দিয়ে বাসায় অধ্যয়ন করবা আশা করি। তো আজকে আমার বিষয় হলো দুতরফা দাখিলা পদ্ধতি। আমরা প্রথমে জানবো দুতরফা দাখিলা পদ্ধতি বলতে কি বোঝায়। দুতরফা দাখিলা পদ্ধতি হলো একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি। হিসাব রক্ষণের এমন একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি যেখানে প্রতিটি লেনদেনের সাথে জড়িত দুটি পক্ষকে বিবেচনা করে এক পক্ষকে ডেবিট করা হয় এবং অপর পক্ষকে সমপরিমাণ টাকা দ্বারা ক্রেডিট করা হয়, তাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলে। আমি আবারও বলছি, হিসাব বিজ্ঞানের এমন একটি গ্রহণযোগ্য পদ্ধতি যার মাধ্যমে প্রতিটি লেনদেনের সাথে জড়িত দুটি পক্ষকে বিবেচনা করে এক পক্ষকে ডেবিট এবং অপর পক্ষকে সমপরিমাণ টাকা দ্বারা ক্রেডিট করা হলে তাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলে। এই পদ্ধতির মাধ্যমে যদি কোনো প্রতিষ্ঠান হিসাব সংরক্ষণ করেন তাহলে সেই প্রতিষ্ঠান অত্যন্ত নির্ভুলভাবে তার ব্যবসায়িক ফলাফল নিরূপণ করতে পারবে। আমরা আজকে এই দুতরফা দাখিলা পদ্ধতিতে যে হিসাবে ডেবিট ক্রেডিট কীভাবে নির্ণয় করতে হয় তা শিখব। আমরা যখন ক্লাস শুরু হয়েছিল, ক্লাস করছিলাম, তখন আমরা লেনদেন অধ্যায় থেকে পড়ছিলাম যে প্রতিটি লেনদেনের দুটি পক্ষ থাকে। এক পক্ষ সুবিধা গ্রহণ করে এবং অপর পক্ষ সুবিধা প্রদান করে। সুবিধা গ্রহণকারী পক্ষকে ডেবিট বলে এবং সুবিধা প্রদানকারী পক্ষকে ক্রেডিট বলে। এটা আমরা মনে রাখব। আচ্ছা, হিসাব, আমরা হিসাবের 5 প্রকার হিসাব দেখতে পাই। 5 প্রকার হিসাব দেখতে পাই। আমি একটু বোর্ডে লিখতেছি, মনোযোগ দিয়ে দেখো। সম্পদ হিসাব, দায় হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব। এই 5 প্রকার হিসাবের কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয় তা আমি এখন আলোচনা করতেছি। সবাই একটু মনোযোগ দিয়ে শুনো এবং বাসায় চর্চা করো।
সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট এবং সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই। যদি আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, এই ক্ষেত্রে সম্পদ একদিকে সম্পদ বৃদ্ধি পেয়েছে, আর একদিকে নগদ সম্পদ হ্রাস পেয়েছে। একদিকে আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পেয়েছে, আর একদিকে নগদ অর্থ প্রতিষ্ঠান থেকে চলে গিয়েছে, কমে গিয়েছে। যার কারণে এখানে এইভাবে হবে যে আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কারণ একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে আর একটা সম্পদ হ্রাস পেয়েছে, এই কারণে আমাদের আসবাবপত্র হিসাব ডেবিট হলো এবং নগদান হিসাব ক্রেডিট হলো। এইভাবে আমরা আরেকটা আরেকটা উদাহরণ দিই। দায় বৃদ্ধি ক্রেডিট এবং দায় হ্রাস ডেবিট। দায় বৃদ্ধি ক্রেডিট, দায় হ্রাস ডেবিট। আমি উদাহরণ হিসেবে লিখলাম ঋণ গ্রহণ 20,000 টাকা। ঋণ গ্রহণ করলে প্রতিষ্ঠানের দায় বৃদ্ধি পায় এবং নগদ টাকা বৃদ্ধি পায়। তো নগদ টাকা বৃদ্ধি পেলে নগদান সম্পদ বৃদ্ধি পায়, যার কারণে নগদান হিসাব হবে ডেবিট এবং দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, সেহেতু ঋণ হিসাব হবে ক্রেডিট। তো আমরা 2 নম্বর নিয়ম দেখলাম যে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট এবং দায় হ্রাস পেলে ডেবিট। এটা আমরা মনে রাখবো। ঠিক একইভাবে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট এবং আয় হ্রাস পেলে ডেবিট।
উদাহরণ দিই। বিক্রয় করা হলো ৮০,০০০ টাকা। এই ক্ষেত্রে বিক্রয় করলে প্রতিষ্ঠানে নগদ অর্থ আসে। যদি নগদে বিক্রি করা হয় তাহলে প্রতিষ্ঠানে নগদ অর্থ আসে, এবং নগদ অর্থ আসলে নগদ অর্থ সম্পদ বৃদ্ধি করে। তো আমরা রুল হিসাবে জানি যে সম্পদ বৃদ্ধি ডেবিট, সেই হিসাবে নগদান হিসাব হবে ডেবিট। এবং বিক্রয় করলে প্রতিষ্ঠান আয় বাড়ে, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। সুতরাং আমাদের এখানে বিক্রয় হিসাব ক্রেডিট হবে, বিক্রয় হিসাব ক্রেডিট। এইভাবে আমাদের আরো দুইটি উদাহরণ আছে, ওই দুটো উদাহরণ আমি দিয়ে দিতেছি। আরো দুইটি ব্যয় বৃদ্ধি ডেবিট, ব্যয় হ্রাস ক্রেডিট। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি বেতন দেওয়া, বেতন প্রদান ৫,০০০ টাকা। এই ক্ষেত্রে দুটি ঘটনা ঘটে। একটি হলো যে একটি প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পায়, অন্যদিকে প্রতিষ্ঠানের নগদ অর্থ অর্থাৎ সম্পদ এটা হ্রাস পায়। তো আমরা জানি যে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, সুতরাং এখানে বেতন হিসাব ডেবিট হবে, এবং যেহেতু নগদ অর্থ হ্রাস পেয়েছে সেহেতু নগদান হিসাব ক্রেডিট হবে। আমরা আর একটা বাকি আছে যে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট। ব্যবসায়ে মূলধন আনায়ন, ব্যবসায়ে মূলধন আনায়ন। এই ক্ষেত্রে ব্যবসায়ে মূলধন বৃদ্ধি পায়, মূলধন বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বাড়ে। অন্যদিকে ব্যবসায়ের নগদ অর্থের পরিমাণও বৃদ্ধি পায়। যেহেতু নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পায় মানে সম্পদ বৃদ্ধি পায়, সেহেতু নগদান হিসাব ডেবিট হবে, এবং যেহেতু মালিকানা সত্ত্ব মূলধন বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় সেহেতু মূলধন হিসাব
তো আমি আজকে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি যে দুতরফা দাখিলা পদ্ধতি কি, দুতরফা দাখিলা পদ্ধতির সংজ্ঞা বললাম, মনে রাখবা। এটার সুবিধা, এটা একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি, এর মাধ্যমে হিসাব রাখলে ভালো হয়, এই ফলাফল সুষ্ঠু সুন্দরভাবে নিরূপণ করা সম্ভব হয়, এটা মনে রাখবা। এবং হিসাব 5 প্রকার, এই 5 প্রকার হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় কীভাবে করতে হয় তা শেখানোর চেষ্টা করেছি। তোমরা 5 প্রকার হিসাব, সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব, এই 5টা বিষয় মনে রাখবা। এই 5টা বিষয়ের মধ্যে আমি আবার বলতেছি যে সম্পদ এবং ব্যয়, এই দুইটা জিনিস যদি বাড়ে তাহলে ডেবিট, যদি কমে তাহলে ক্রেডিট, এটা মনে রাখো সহজে। এবং আয়, মালিকানা সত্ত্ব এবং দায়, এই 3টা জিনিস যদি বাড়ে তাইলে ক্রেডিট, আর কমলে ডেবিট। তো এইটা মনে রাখতে পারলেই আমাদের হিসাব বিজ্ঞানের যে ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে বিষয়টা, এটা আমরা শিখতে পারবো। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 27 পৃষ্ঠায় ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী দেওয়া আছে। আমি আমার আলোচনার সাথে তোমরা এই বইয়ের কথাগুলো মিলিয়ে আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করবা। এবং 28 পৃষ্ঠায় কিছু উদাহরণ দেওয়া আছে, এগুলো বাসায় প্র্যাকটিস করবা। সর্বোপরি তোমাদের সুস্বাস্থ্য কামনা করতেছি। তোমরা বাসায় ভালোভাবে পড়াশোনা করো, ভালোভাবে নিরাপদে থাকো, স্বাস্থ্যবিধি মেনে তোমরা নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।